বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 1-এর কিছু বিষয় নিয়ে। অর্থাৎ আগামী জানুয়ারি মাসে 11 তারিখ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখন আমাদের কি পড়তে হবে, কি করণীয়, এই বিষয়ে একজন আমাকে বলেছেন যে ভাই এই বিষয় নিয়ে একটা ভিডিও দেন। তাই আজ আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 1 নিয়ে। অর্থাৎ কি বিষয় পড়তে হবে, কি বিষয় পড়লে আমরা সর্বাধিক পরীক্ষায় কমন পাবো। তাহলে আমরা প্রথম থেকে আলোচনা করছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা পড়ব পরম সুবিধা তত্ত্ব, অ্যাডাম স্মিথের যে পরম সুবিধা তত্ত্ব এটা দেখব। তারপর তুলনামূলক ডেবিট রিকার্ডের তুলনামূলক সুবিধা তত্ত্ব, তারপর রয়েছে হ্যাক্স-অলিন তত্ত্ব, লিওনটিফ প্যারাডক্স। এই চারটা একটু ভালো করে দেখে যাব। অর্থাৎ পরম সুবিধা তত্ত্ব, তুলনামূলক সুবিধা তত্ত্ব, হ্যাক্স-অলিন তত্ত্ব এবং লিওনটিফ প্যারাডক্স। তারপর রয়েছে উপকরণ দামের সমতা তত্ত্ব, উপকরণ দামের সমতা তত্ত্ব রয়েছে। এখান থেকে আমরা হ্যাপার-লালের তত্ত্বটা বাদ দিয়ে দেবো, কারণ বিগত বছরে যে 2023 সালে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে হ্যাপার-লালের তত্ত্বটা এসে গেছে, তাই আমরা হ্যাপার-লালের তত্ত্ব দেখব না, উপকরণ দামের সমতা তত্ত্ব দেখব। তারপর রয়েছে বিশেষণ কি, বিশেষণ কত প্রকার, আংশিক বিশেষণ এবং সম্পূর্ণ বিশেষণ কাকে বলা হয়, এগুলো তোমরা ক নম্বরে প্রশ্ন দেখে যেতে পারো। তাহলে এখানে কি রয়েছে, পরম সুবিধা তত্ত্ব, তুলনামূলক সুবিধা তত্ত্ব, হ্যাক্স-অলিন তত্ত্ব, লিওনটিফ প্যারাডক্স, উপকরণ দামের সমতা তত্ত্ব। এখন দ্বিতীয় অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায় আছে অফার রেখা কি, অফার রেখা বিভিন্ন বিন্দুর স্থিতিস্থাপকতা পরিমাপ করো, অফার রেখার বৈশিষ্ট্যগুলো প্রমাণ করো। এখানে অফার রেখার বিভিন্ন বিন্দুর স্থিতিস্থাপকতা তোমাদের জন্য প্রায় 99% কমন ধরতে পারো। অফার রেখা বিভিন্ন বিন্দুর স্থিতিস্থাপকতা ধরতে পারো। তারপর রয়েছে কি, তারপর রয়েছে প্রবৃত্তি, অর্থনৈতিক প্রবৃত্তি কাকে বলা হয়, অর্থনৈতিক প্রবৃত্তি কত প্রকার, এবং আমদানি প্রবৃত্তি, রপ্তানি প্রবৃত্তি এবং দুর্দশাপন্ন প্রবৃত্তি, এগুলো দেখতে পারবে। এখানে আমি একটা কথা বলে রাখি, শুধুমাত্র আমদানি প্রতিস্থাপনের ক্ষেত্রে একটা বড় দেশ লাভ হতে পারে, আর অন্য কোনো কারণে একটা বড় দেশ লাভ হতে পারে না। কিন্তু ছোট দেশ আমদানি, রপ্তানি এবং পক্ষপাতহীন যে কোনো প্রবৃত্তি করলে ছোট দেশ লাভবান হতে পারে। তাহলে এখান থেকে দেখবা অফার রেখার মাধ্যমে কীভাবে বাণিজ্য শর্ত হয়, অফার রেখার বৈশিষ্ট্য, অফার রেখা কাকে বলে, অফার রেখার বিভিন্ন বিভিন্ন স্থিতিস্থাপকতা ভিন্ন, এবং রয়েছে প্রবৃত্তি যে প্রতিস্থাপনগুলো, এই প্রবৃত্তি প্রতিস্থাপনগুলো তোমরা দেখবে। তারপর তোমরা দেখবা তৃতীয় অধ্যায় থেকে ঠিক তেমন একটা প্রশ্ন আসে না, এখানে আসে একচেটিয়া বাজার কাকে বলা হয়, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য, এগুলো তৃতীয় অধ্যায় থেকে আসে। চতুর্থ আর পঞ্চম অধ্যায় প্রায় সেমি। এখানে আসে শুল্ক, কোটা, রপ্তানি ভর্তুকি, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। এই আমদানি শুল্কর ফলে কি হয়, রপ্তানি শুল্কের ফলে কি হয়, রপ্তানি ভর্তুকির ফলে কি হয়, অর্থাৎ উৎপাদন কতটুকু বাড়ে, আমদানি কতটুকু বাড়ে বা কমে, রপ্তানি কতটুকু বাড়ে বা কমে, ভোগ কতটুকু বাড়ে বা কমে, এটা হচ্ছে চতুর্থ আর পঞ্চম অধ্যায় আলোচনা করা হয়েছে। অর্থাৎ রপ্তানি কোটা ভর্তুকি নিয়ে আলোচনা করা হয়েছে। রপ্তানি কোটার ফলে কী হয়, রপ্তানি ভর্তুকির ফলে কী হয়, আমদানি কোটার ফলে কী হয়, আমদানি শুল্কের ফলে কী হয়, এটা হচ্ছে চতুর্থ পঞ্চম অধ্যায়। তারপর বাণিজ্য বাধাগুলো কী শুল্ক, কোটা, তারপরে অরিজিন অফ এগুলো রয়েছে, অশুল্ক বাধা রয়েছে, রুলস অফ অরিজিন রয়েছে, এগুলো কি, এগুলোর পার্থক্যগুলো আসতে পারে। তারপর আসতে পারে তোমার কোটা কতটুকু নির্ধারণ করতে হবে। তারপর রয়েছে কাম্য শুল্ক তত্ত্বটা রয়েছে। তারপর রয়েছে দ্বিতীয় সর্বোত্তম তত্ত্ব, কাম্য শুল্ক তত্ত্ব এবং দ্বিতীয় সর্বোত্তম তত্ত্ব। আর ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করব যে শুল্ক সংঘ কাকে বলা হয়, অবাধ বাণিজ্য কাকে বলা হয়, অগ্রাধিকার বাণিজ্য কাকে বলা হয়, অর্থনৈতিক সংহতি কাকে বলা হয়, সাধারণ বাজার কাকে বলা হয়। আর তারপর শুল্ক সংঘ গঠন করলে কি প্রভাব ফলে, উৎপাদন প্রভাব, ভোগ প্রভাব, বাণিজ্য সৃজন প্রভাব। এবং আরেকটা প্রশ্ন তোমরা পড়ে যাবে যে সার্ক কি শুল্ক সংঘ, এবং সার্ক কেন শুল্ক সংঘ নয়, এটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা পেতে পারো। তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে আমরা পড়ব কি, অবাধ বাণিজ্য কাকে বলা হয়, অগ্রাধিকার বাণিজ্য কাকে বলা হয়, শুল্ক সংঘ কাকে বলা হয়, তারপর সাধারণ বাজার কাকে বলা হয়, এবং শুল্ক সংঘের প্রভাবগুলো, শুল্ক সংঘে বাণিজ্য প্রভাব, উৎপাদন প্রভাব, ভোগ প্রভাব কী কী, এটা দেখবো। আর চতুর্থ আর পঞ্চম অধ্যায়ে আমি আবারও বলছি, চতুর্থ আর পঞ্চম অধ্যায়ে শুধুমাত্র কোটা শুল্ক ভর্তুকির যে প্রভাবগুলো, কোটা শুল্ক ভর্তুকির প্রভাব এবং শুল্কের বিশ্ব কল্যাণ কী, এই প্রশ্নটাও তোমরা পড়ে যাবা। তাহলে মোটামুটি আশা করি যে তোমরা যে বিষয়গুলো বলছি এখান থেকে যদি পড়ে যাও, তাহলে তোমরা প্রায় 80% মার্ক এখান থেকে তুলতে পারবে। কারণ পূর্বে আমরা দেখেছি হ্যাবার-লালের তত্ত্বটা, স্টেপলারের তত্ত্ব, রিপজনিক তত্ত্ব, এই তথ্যগুলো এসে গেছে। হ্যাবার-লালের তত্ত্ব, স্টেপলারের তত্ত্ব, এবার বাণিজ্য হওয়ার চেয়ে না হওয়া ভালো, এই প্রশ্নগুলো যেহেতু এসে গেছে, তাহলে আমি মনে করি যে আমি যেগুলো বলছি এগুলোর বাইরে তোমরা আর কোনো প্রশ্ন পাবে না। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং ভিডিওতে যা যা বলা হয়েছে সেই অনুযায়ী
চেষ্টা করবে পড়তে, তাহলে তোমরা 80 থেকে 85% নাম্বার তোমরা এখান থেকে আনসার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।